57 জন অফিসার, তারা যেই সেই অফিসার নয়। এখানে অনেকে আছেন, বিশেষ করে আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি যারা আমরা একই অফিসে কাজ করেছি, এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আজ হোক কাল হোক এই রক্তের দাম শেখ হাসিনা ওয়াজেদকে দিতে হবে। যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। দর্শক, প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তা পিলখানায় 57 জন বিডিআর হত্যায় এবার চাঞ্চল্যকর তথ্য ফাঁস। খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এমন কিছু তথ্য দিয়েছেন সেই সাংবাদিক ফৈজুল আনসারী, ভারতের নির্দেশে গুলি করে হত্যা করেছে বিডিআরদেরকে। দর্শকের রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে অবাক হয়ে যাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না, অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার সবার প্রতি একটি অনুরোধ থাকবে। আমরা সেই ভিডিওতে চলে যাব। সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট হইল, প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন। একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অফিসার, তারা যেই সেই অফিসার নয়। এখানে অনেকে আছেন, বিশেষ করে আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি যারা আমরা একই অফিসে কাজ করেছি 5 বছর। কর্নেল নাফিস, কর্নেল এমদাদ অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, ভালো অফিসার তারা ছিলেন। বিশেষ করে কর্নেল এমদাদ, তিনি পিজিআরএফ ছিলেন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ঠিক তেমনি ভাবে তার বাবা অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট আব্দুল মোতালেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও বডিগার্ড ছিলেন। তারা বাবা এবং পুত্র এই বাহিনীতে কাজ করার সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নিরাপত্তা দিয়েছেন। এরকম লোকজনও সেখানে, কর্নেল নাফিস, অনেকে, আমি অনেকের কর্নেল এলাহির কথা বলা হয়েছে, অনেকের কথা বলেছেন, আমি নাম শেষ করা যাবে না ওনাদেরকে বলে, এবং তাদের কথা যদি আমাদের বলি, আমাদের ব্যক্তিগত মেলামেশার কথা বলি, সেটা অনেক কথাই বলতে হবে। শুধু এটুকুই বলি যে তারা সেনাবাহিনীর অত্যন্ত চৌকস অফিসার ছিলেন, ভালো অফিসার ছিলেন, দেশপ্রেমিক অফিসার ছিলেন, এবং ছিলেন বলেই তাদেরকে টার্গেট করা হয়েছে। এটি কিন্তু বক্তৃতা দিয়ে বলে বোঝাতে হবে না। তো যেটি হয়েছে সেটি হলো যে এই 74 জনের পাশাপাশি এরকম একটি বড় ঘটনা বাংলাদেশের ইতিহাসে তো নয়। অনেকে মিউটিনি বলেন, এটা কিন্তু মিউটিনি নয়, এটি কোনো বিদ্রোহ নয়, এটি একটি জেনোসাইড, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এটিকে বলতে হবে হত্যাকাণ্ড। এটিকে যদি বিদ্রোহ বলেন, মিউটিনি বলেন, এই ঘটনাকে ছোট করা হবে এবং এই 57 জন অফিসারের জীবনের সঙ্গে উপহাস করা হবে, যেটি বলছিলাম। এবং এই ঘটনার এখানে কি শেষ? এরকম একটি ঘটনা পৃথিবীর ইতিহাসে এরকমও নজির নেই। 800 জনকে দণ্ডিত করা হয়েছে, 153 জনকে এই অপরাধে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে, এবং সর্বমোট 800 জনকে বিচারের আওতায় এনে তাদেরকে একতরফাভাবে দণ্ডিত করা হচ্ছে, এবং 50 জন জওয়ানকে নিরাপত্তা হেফাজতে হত্যা করা হয়েছে, যদিও তারা বলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। 50 জন সেই তালিকা। এরকম একটি ঘটনা আমাদেরকে, আমরা কিন্তু অনেকে দেখি বিভিন্ন স্ট্যাটাস দেন, আমরা কাঁদিতে পারি না, শোক। এটি তো শোক বক্তৃতা দেওয়ার কথা নয়, এটি বলবার কথা নয়, এটি হলো অ্যাকশনের কথা। আমরা প্রত্যেকেই জানি এটি হয়তো সময় লাগবে, কিন্তু এভরি অ্যাকশন হ্যাজ অপোজিট রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই তার বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আজ হোক কাল হোক এই রক্তের দাম শেখ হাসিনা ওয়াজেদকে দিতে হবে। যে সেনাবাহিনী ভারত ও শেখ মুজিবের বাকশালের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিল, এবার প্রথমে সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হাসিনাকে ক্ষমতায় বসানোর 1.5 মাসের মাথায় প্রথমেই কথিত বিডিআর বিদ্রোহের নামে সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়। সেদিন হাসিনা সরকারের শেষ দিন হতে পারত, কিন্তু ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে হামলার হুমকি দিলে বাংলাদেশ সেনাবাহিনী চুপ থাকতে বাধ্য হয়। বিটিআর হত্যাকাণ্ডের দিন যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছিলেন তাদেরকেও ধীরে ধীরে গুম, খুন আর চাকরিচ্যুত করা হয়েছিল। এরপর আর সেনাবাহিনী উঠে দাঁড়াতে পারেনি। এখন যে সেনাবাহিনী আছে তারা শুধু রাস্তার কন্ট্রাক্টর আর ভোট চলতে পাহারাদার। বিক্ষুব্ধ সেনাদের সামাল দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যান শেখ হাসিনা। একজন ক্ষুব্ধ সেনা কর্মকর্তা শেখ হাসিনাকে বলেন, এই 26 তারিখের দিনের আপনি জান নাই, এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখে বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? এটা হয়েছে ম্যাডাম, 26 তারিখে আপনাদের কাছে অনেক ভুল তথ্য, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতে ল্যাব পাঠাতেন, আবার আপনার বলতো না। যদি ল্যাব সেনাবাহিনী এই এজেন্ট থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। কয়েকজনের জবানবন্দি। সিপাহী সেলিম রেজা, বয়স 28, নম্বর 63907। 2009 সালের 9 মার্চ সন্ধ্যা 7:30টায় শুরু হওয়া এক জিজ্ঞাসাবাদে সে জানায়, শেখ সেলিম এবং তাপসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ ছিল। তাপস অভয় দিয়ে বলে, সেনা কর্মকর্তা মেরে ফেললেও কোনো সমস্যা নেই। 44 রাইফেল ব্যাটালিয়নের ডিএডি নাসিরউদ্দিন জানান, শেখ সেলিম এবং তাপসের কাছে গিয়েছিলাম।
তারা বলেছে, আমরা জিম্মি টিম্মি যাই করি আমাদের মাফ করে দেবে। সিপাহী জিয়াউল হক, নম্বর 71318। জিয়াউল জানায়, সে এবং তাদের একজন ডিএডি সহ কমপক্ষে 10 জন সিপাহীর সঙ্গে হাসানুল হক ইনুর নিয়মিত যোগাযোগ ছিল। ইনু তাদেরকে প্রয়োজনে বিদেশ পাঠিয়ে দেওয়ার আশ্বাস দেয়। জিয়াউল জানায়, তারা একাধিকবার শেখ সেলিম এবং তাপসের মুখে শুনেছেন অপারেশন ভালো হলে সজীব ওয়াজেদ জয় খুশি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছিলেন 1 ঘন্টা 4 মিনিট। যথেষ্ট সময় পেয়েও তারা কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? শেখ হাসিনা বিডিআরের বার্ষিক নৈশভোজে অংশ নিতে অসম্মতি জানিয়েছিলেন কেন? 2009 সালের 1 মার্চ সংসদে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন 25শে ফেব্রুয়ারি খুব সকালে তিনি একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন। কি ছিল সেই রিপোর্টে? জেনারেল শাকিলের সাথে শেখ হাসিনার সর্বশেষ কথা কি হয়েছিল? প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকীর ভূমি